ইজি ফিজিক্স বই থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব এই পর্বে। যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। সুতরাং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে এগুলো সমাধান করলে তোমাদের নাম্বার বাড়াতে সাহায্য করবে। আর প্রশ্নগুলো সমাধান করাচ্ছি বা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। একটি দর্পণের ব্যাসার্ধ হচ্ছে 40 সেন্টিমিটার, দর্পণ হতে বস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব কত? তো ব্যাসার্ধ হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব হবে 20 সেন্টিমিটার। এটা ফোকাস দূরত্ব। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলেছে। আমরা সূত্র জানি 1/u প্লাস 1/v সমান হচ্ছে 1/f। 1/u প্লাস 1/v সমান হচ্ছে f, 1/f। তাহলে 1/v সমান কি হবে? 1/f মাইনাস 1/u। f এর জায়গায় কত? ফোকাস দূরত্ব ছিল হচ্ছে 20 আর লক্ষ্যবস্তুর দূরত্ব 10। এখান থেকে লসাগু করলাম, লসাগু করার পরে হচ্ছে আমরা পাচ্ছি কত? 1/v সমান পাচ্ছি মাইনাস 1/20। তাহলে v সমান কি হবে? এটা উল্টে যাবে, উল্টে গেলে কত পাচ্ছি? -20। তাহলে নির্ণয় প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, আর মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এটা অবাস্তব প্রতিবিম্ব। অবতল দর্পণ হতে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব কত? খেয়াল করো, লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, প্রতিবিম্বের দূরত্ব 30 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব কত? 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f। তো এইখানে হচ্ছে লসাগু করে ফেললাম, v আর u হচ্ছে লসাগু, উপরে হবে v প্লাস u। এখন জাস্ট f সমান হচ্ছে কি লেখা যাবে? এটা এই পাশটা যদি উল্টে দিই, মানে 1/f যদি f বানিয়ে দিই, তাহলে এই পাশটা উল্টে যাবে, u v উপরে চলে যাবে, u প্লাস v নিচে চলে আসবে। এখন u v এর মান কত? u হচ্ছে 30 আর v হচ্ছে 30, ডিভাইডেড হচ্ছে 30 প্লাস 30, তাহলে কত পাচ্ছি? 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। বিবর্ধন বলতে কি বুঝো? লক্ষ্যবস্তু আর হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্যের যে অনুপাত, তাকে আমরা বলি হচ্ছে বিবর্ধন। উত্তল দর্পণের রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা কম হয় কেন? রৈখিক বিবর্ধন সমান কি? বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন 1 কখন হইতো? যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য সমান হইতো, তাহলে উপরে নিচে কাটাকাটি গিয়ে 1 হয়ে যেত। আর যদি বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তু থেকে বড় হইতো, মানে উপরেরটা বড় হইতো নিচেরটা ছোট হইতো, তাহলে ভাগফলটা 1 এর থেকে বড় হইতো। যেহেতু উত্তল দর্পণ কখনো বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে না, মানে লক্ষ্যবস্তুর থেকে বড় প্রতিবিম্ব তৈরি করে না, সুতরাং তার ক্ষেত্রে রৈখিক বিবর্ধন 1 এর থেকে বড় হওয়া সম্ভব না, 1 এর থেকে ছোটই হবে, 1 হবে না। রৈখিক বিবর্ধন 1.5 বলতে কি বুঝো? রৈখিক বিবর্ধন 1.5 বলতে বোঝানো হয় হচ্ছে প্রতিবিম্ব আর লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্যের অনুপাত, সেটা হচ্ছে 1.5। মানে বিম্বের দৈর্ঘ্য, এই যে এখানে সুন্দর করে হচ্ছে আমরা লিখে দিয়েছি যে রৈখিক বিবর্ধন সমান হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এটাকে আমরা বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব দিয়েও বলতে পারি। রৈখিক বিবর্ধনের মান 1.5 বলতে বোঝায় বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1.5:1, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের 1.5 গুণ। কোন দর্পণে সৃষ্ট বিম্বের বিবর্ধন 2 বলতে কি বোঝায়? একটু আগে বললাম যে বিবর্ধন বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, অথবা বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2। সমতল দর্পণে বিবর্ধনের মান সর্বদা কত হবে? সমতল দর্পণে যেহেতু লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তোমার বিবর্ধনের মান 1 হবে। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হয়, বস্তুটির বিবর্ধন কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন হবে 2/5, অর্থাৎ 0.4। পেরিস্কোপ দর্পণ কেন 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়? পেরিস্কোপ দর্পণে 45 ডিগ্রি কোণে রাখা হলে বস্তু থেকে আলো পেরিস্কোপে প্রবেশ করে প্রতিফলনের পর পেরিস্কোপের দেয়ালের সমান্তরালে প্রতিফলিত হয়। এতে আলো পেরিস্কোপের দেয়ালের কোথাও বাধা না পেয়ে সরাসরি দর্শকের চোখে পৌঁছায়। দর্পণ অন্য কোনো কোণে স্থাপন করলে প্রতিফলিত আলো পেরিস্কোপের দেয়ালে বাধা পেত, ফলে দর্শক কাঙ্ক্ষিত বস্তু দেখতে পেত না। মানে পেরিস্কোপ তো দেখতে এরকম হয়, এই যে পেরিস্কোপ তো দেখতে এরকম হয়। এখন এইখানে হচ্ছে দর্পণ লাগানো থাকে, এইখানে দর্পণ লাগানো থাকে। তো এখান থেকে আলোটা এখানে এসে এই যে দেয়ালটা আছে না, দেয়ালের সমান্তরাল আলোটা এখানে এসে প্রতিফলিত হয়, তারপর এই আয়নায় প্রতিফলিত হয়ে এভাবে ফিরে আসে, তখন আমরা লক্ষ্যবস্তুটা দেখতে পাই। এখন এটা যদি অন্য কোণে হইতো, তাহলে দেখা যেত এই আলোক রশ্মিটা বেঁকে যেত, তখন দেয়ালে বাধাপ্রাপ্ত হতো, দর্শক হচ্ছে লক্ষ্যবস্তুটা দেখতে পেত না। সমতল দর্পণের কয়েকটি ব্যবহার লেখো। ড্রেসিং টেবিলের চেহারা দেখার জন্য, তারপরে সরল টেলিস্কোপ তৈরি করতে, পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে,
আলোর প্রতিফলিত করে নাটক, চলচ্চিত্র ইত্যাদি শুটিং স্থানে আলো বাড়ানোর জন্য, দন্ত চিকিৎসকের ক্ষেত্রে, অপটিক্যাল যন্ত্রের ক্ষেত্রে, গাড়ির পাশে দর্পণের ক্ষেত্রে, এসব ক্ষেত্রে আমরা সমতল আয়না ব্যবহার করি। তারপর আরও আছে, আমরা দাড়ি কাটার ক্ষেত্রে হচ্ছে যে আয়না দেখার সময় সমতল দর্পণ ব্যবহার করি, মেকআপ করার জন্য হচ্ছে সমতল দর্পণ ব্যবহার করি। টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। অবতল দর্পণের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে টেলিস্কোপ। পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সূক্ষ্ম টেলিস্কোপ অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ ভালো টেলিস্কোপের দায়িত্ব অনেক কম আলোতে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা। সেই জন্য অবতল দর্পণের আকার যত বড় হবে সেটি তত বেশি আলো সংগ্রহ করে তত স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে পারবে। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা। মানে টেলিস্কোপের যে মূল কাজ, যেটা দামি, সেটা হচ্ছে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি করা। তো অবতল দর্পণ হলে ও অনেক বেশি আলোকে এনে একটা বিন্দুতে মিলিত করে। অবতল দর্পণ কি করে, এই যে এরকম আলো আসে, এসে সবগুলো একটা বিন্দুতে এসে মিলিত হয়, ঠিক আছে। তো যত বড় হবে বা হচ্ছে অবতল দর্পণ, সে কি করবে, একটা বিন্দুতে এনে মিলিত করবে, যার ফলে হচ্ছে সবচেয়ে ভালো বা সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্ব দেখা যাবে। অবতল আয়নার ব্যবহার লেখো। পৃথিবীর সবচেয়ে বড় এবং সূক্ষ্ম টেলিস্কোপ অবতল আয়না ব্যবহার করা হয়। জাহাজ বা লঞ্চের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। নাক, কান, গলা ও দাঁতের পরীক্ষায় দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের কয়েকটি ব্যবহার লেখো। রাস্তার বাতিতে প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে, মানে দোকান বা শপিং মলে হচ্ছে যে উত্তল দর্পণ ব্যবহার করলে সেটা কি করে, অনেকগুলো হচ্ছে প্রতিবিম্বকে ছোট ছোট করে দেখায়, যার ফলে অনেক বিস্তীর্ণ এলাকা একটা জায়গায় দেখা যায়। এই জন্য মূলত হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির লুকিং গ্লাস এবং ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তার বাঁকগুলোতে কত ডিগ্রি কোণে বড় আকারের সমতল দর্পণ বসানো থাকে? এই যে এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, এখানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কি করা হয়, তোমার এই যে আয়নাটা ব্যবহার করা হয়। এতে সুবিধা কি, এই পাশ থেকে আলো যায়, গিয়ে প্রতিফলিত হয়ে এই পাশে চলে আসে, ওই যে পেরিস্কোপের মতো। তো এটা কেন ব্যবহার করা হয়, পাহাড়ি রাস্তা যেহেতু, তখন হর্ন টন ওইভাবে ভালো বোঝা যায় না, যেহেতু পাহাড় থাকে, যার ফলে এই পাশ থেকে যে গাড়ি আসতেছে সেটা যাতে এই পাশের লোকরা দেখতে পারে, এই জন্য এই আয়নাটা বসানো হয়, অর্থাৎ দুর্ঘটনা এড়ানোর জন্য। তো তখন হচ্ছে যে এখান থেকে আলো এসে সোজা এখানে প্রতিফলিত হয়ে এই পাশে চলে আসে বলে এই পাশের গাড়ি এই পাশের গাড়িকে দেখতে পায়, বা এই পাশের গাড়ি এই পাশের গাড়িকে দেখতে পায় এবং নিরাপদে হচ্ছে ট্রান করতে পারে। তো পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়ানোর জন্য আমার এই ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমতল দর্পণ ব্যবহার করা হয়। এই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা। পরবর্তী পর্বে আরও নতুন কোনো প্রশ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।